সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সময়ের নিয়মিত পডকাস্ট অনুষ্ঠান ফেস টু ফেসে আপনাদের সাথে রয়েছি আমি নাইম আহমদ। আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি ভাই। রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা আমাকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম। রনি ভাই, শুরু করি একটা কোশ্চেন দিয়ে যে জুলাই যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানের আগে আপনাকে দেখা গেছে এটার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা এবং অন্যান্য নানা ক্রিয়াশীল ভূমিকায় আপনাকে দেখা গেছে, এবং তখন আপনাকে একটা নিরপেক্ষ ভূমিকায় দেখা যেত। কিন্তু অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে যে আপনি ক্রমশই বিএনপির অ্যাক্টিভিস্ট বা বিএনপির বুদ্ধিজীবী বিশ্লেষক হয়ে উঠছেন। জি, এর কারণটা কি একটু যদি থ্যাংক ইউ, আমাদের বলতেন। থ্যাংক ইউ, খুব সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে উত্তরটা আছে, সেটা হলো আমাকে আগের থেকে দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে, গণ অভ্যুত্থানের আগেই আমি গণ অভ্যুত্থানের পক্ষে। তার মানে একটা গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়নি। এই গণ অভ্যুত্থানটা গঠানোর ক্ষেত্রে তার যে মিনিমাম বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম, সেগুলোর সাথে আমাদের একটা যুক্ততার লম্বা ইতিহাস আছে। তো তার মানে আমি নিরপেক্ষ ছিলাম না, আমি ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম, একটা পক্ষে ছিলাম। এবং তখন ফ্যাসিবাদের বিপক্ষে যারা যারা ছিল সবাই আমার মিত্র ছিল, সবাই আমার পলিটিক্যাল এজেন্সি ছিল। এবার 5 তারিখের পরে যখন এই মিত্রগুলোর মধ্যে নানা রকম বিভক্তি আসলো, সেক্ষেত্রে আমিও আমার পলিটিক্যাল সাইড বাইসে নিছি। এমন না যে আমাকে নতুন করে বিএনপি করতে হচ্ছে, আমি তো এই বলয়ে বা এই ব্লকেই ছিলাম। তো যখন এই ব্লকের মধ্যে বিভক্তি তৈরি হইলো, আরও 3-4টে পার্টি দাঁড়াইলো, তৈরি হইলো, তখন আমি যেহেতু একটা লিবারেল ডেমোক্রেটিক, আমার বাণী কী ছিল 5 তারিখের পরে, রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। ফলে ইডিওলজিকে আমি নাই করে দিতে বলছি না, আওয়ামী লীগের মতো, হাসিনার মতো। ইডিওলজি থাকবে, যার যার ইডিওলজিক্যাল পজিশন নিয়ে তর্ক থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে, বাট সেটা থাকবে সমাজে। রাষ্ট্রকে ইডিওলজিক্যাল হওয়া যাবে না। ফলে যারা ইডিওলজিক্যাল পলিটিক্স করে, আমি তাদের থেকে রাষ্ট্রকে ডিটাচ করার জন্য একটা লিবারাল ডেমোক্রেটিক ভ্যালু বেস পলিটিক্স, মূল্যবোধ ভিত্তিক, যে ভ্যালু প্লুরালিটি করবে, এরকম একটা পলিটিক্যাল এজেন্সি রাজনীতি আমি করতাম শুরু থেকে। সেই এজেন্সির একমাত্র ধারক বাহক আকারে দাঁড়াইলো এনসিপি জামাতের সাথে জোট করার আগ পর্যন্ত আমি তো এনসিপিরও ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন তো আমাকে এনসিপির মুখপাত্র বলা হইতো, এবং আমি নাগরিক ভিত্তিক রাজনীতির কথা শুরু থেকে বলতেছি। পরে পরে পার্টির নামও নিয়ে নিল যে নাগরিক পার্টি। শুধু মানে আমার মানে কি বলবো, যে এটা তো একমাত্র ক্যাম্পেনিং, যে 5 তারিখ গণঅভ্যুত্থানের চেতনা কি, গণঅভ্যুত্থানের অনেক অনেক স্পিরিটের কথা বলা যায়। একটা বড় স্পিরিট ছিল রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক হবে, আমরা কেউ প্রজা থাকবো না, আমরা কেউ মাইম্যান থাকবো না। সো এরকম একটা নাগরিক ভিত্তিক রাজনীতি যে করে, সেটা তো একমাত্র হারাধনের একটি ছিল বিএনপি। দ্যাটস ওয়াই বিএনপির সাথে আমার একটা অ্যালায়েন্স ডেভেলপ করে গেছে। এটা এমন না যে আমার পজিশন বিএনপির দিকে আগাইতে হয়েছে, আমি আমার পজিশনে আসছি, বিএনপি আমার পজিশনের দিকে চলে আসছে। দ্যাটস ওয়াই একটা ন্যাচারাল অ্যালাই হয়েছে। এই অ্যালাইটা বিএনপির সাথে পার্টি অ্যালাই না, পলিটিক্যাল অ্যালাই। বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার দ্বিমত আছে, সেটা আমি প্রকাশ্যে বলিও। সে কারণে বিএনপির অনেক লোক ক্ষুব্ধ হয়। যেমন গণভোটের বিরুদ্ধে ছিলাম আমি, গণভোট প্রস্তাব করছে বিএনপি, আমি তো 100% বিরুদ্ধে। প্রথম দিন থেকে আমি বলছি 2টা নির্বাচন হইতে পারে, একটা হলো গণপরিষদ এবং জাতীয় নির্বাচন। গণভোটের বিরুদ্ধে একদম আমি ম্যাথোডোলজিক্যালি ছিলাম। আজকে দেখেন গণভোট নিয়ে কত রকম সমস্যা, এবং গণভোটের এখন নানা রকম ফল্ট বের হচ্ছে, একদম ম্যাথোডোলজিক্যাল ফল্ট বের হচ্ছে। সো মানে ফলে এই প্রশ্নের আরও সহজ কাটকাট উত্তর হইল, একজন থিঙ্কার হিসাবে আমি আমার 18 বছরের যে পজিশন, একটা ডেমোক্রেটিক মূল্যবোধ ভিত্তিক যে রাজনীতি, হ্যাঁ, এবং ক্ষমতার সাথে জনতার সম্পর্ক, নাগরিক ভিত্তিক রাজনীতি, সেই পজিশনের মধ্যেই আসি। এই পজিশনের সাথে যে দলটা এলাই হয়েছে, যে দলটা এদিকে চলে আসছে, একটা ডেমোক্রেটিক ধারার দিকে চলে আসছে, তার সাথে আমার এলাই হয়েছে। আর যারা একটা ইডিওলজিক্যাল, সেটা হলো মুসলিম সেন্টিমেন্ট হোক বা ধর্মভিত্তিক রাজনীতি হোক, হাসিনা যেরকম চেতনা ভিত্তিক করে যাওয়ার কারণে তাদের সাথে আমার দূরত্ব তৈরি হবে, এটাই স্বাভাবিক, ইটস কোয়াইট ন্যাচারাল। মানে এখানে যদি বলেন যে আজকের এই বাস্তবতায়, তাহলে বিএনপি এবং এনসিপি এই দুইটা দলের মধ্যে পার্থক্য কি? বিএনপি এবং এনসিপি দুইটা আদতে একই কাঠামোগত দল ছিল গঠন করার সময়, কিন্তু যখন এনসিপি বলল যে ইতিহাসের দায় আছে, এমন কারোর সাথে আমাদের কোনো জোট হবে না, বইলা যখন জোটে চলে গেল, তখন তো মানুষ আস্থা হারাই ফেলছে। দেখেন, পলিটিক্সে রং ডিসিশন নেওয়া, আপনার কারেক্টলি ক্লিক করতে না পারা, সেটা এক জিনিস। আরেকটা হলো যে আপনি একটা ডিক্লেয়ার পজিশন থেকে যখন সরে আসবেন, জনগণ আর আপনাকে আস্থায় নেবে না। বিএনপির অনেক পলিটিক্যাল রং পজিশন আছে, কিন্তু আপনি একটা অবস্থান দেখান ডিক্লেয়ার্ড, যেটা জনগণের সাথে তার সরাসরি প্রতারণা। একটা অবস্থান দেখান আপনি। গণভোটের বিষয়টা যদি গণপরিষদের বিষয়টা আসে, সাধারণত গণভোট নোট অফ ডিসেন্ট সহ রাজি হয়েছে,
সংবিধান সংস্কার কমিশনের গঠনের ব্যাপারটা তো ছিল, সেখান থেকে হ্যাঁ, এখন তারা তো কমিটির দিকে তারা প্রস্তাব করছে কমিটিতে সব দল থাকবে, বিরোধী দল সব দল মিলা কমিটি করবে। কমিশন তো আর হইল না। কমিশনের কথা তারা বলে নেই। তাদের যে দফাগুলো ছিল, হ্যাঁ, দফাগুলো মধ্যে অঙ্গীকারগুলো তো- সংবিধান সংস্কারের জন্য তারা কমিটি করবে, তো সংবিধান সংস্কারের জন্য তারা আলাদা পরিষদ করবে এবং সেই পরিষদ সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই করা হয় মানে সংসদের ওইটাই এখন ডেমোক্রেসিতে। কমিটি হিসাবে হ্যাঁ, যেটা হচ্ছে আপনি ওইটা কারণ মনে কারণ করছেন। পার্লামেন্ট সভারেন্টি ডেমোক্রেসিতে। বুঝতে পারছি। ফলে আচ্ছা, আমি বলছি বিএনপির জাস্টিফিকেশন আছে, এমন একটা পজিশন নাই যেটা জাস্টিফিকেশন নাই বিএনপির। সেই পজিশনে যেই জাস্টিফিকেশন আপনি পছন্দ করেন বা না করেন, কিন্তু বিএনপি ধরেন বলছে ভোটাধিকারের কথা, কিন্তু 5 তারিখের পরে তারেক রহমানকে ক্ষমতা সাদা হয়েছে, ভোট টোটের দরকার নেই, ক্ষমতা নিয়ে নিছে, এমন কি ঘটছে? ঘটে নাই। বিএনপি যদি 5 তারিখের পরে ক্ষমতা নিয়ে নিত, এই আপনার গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে, এইটা হয়তো প্রতারণা। তাকে তো সাদা হয়েছিল ক্ষমতা 24-এর ইয়াতে, ওই যে নাহিদ এবং ওরা যখন ইয়া করলো, স্টুডিও হ্যাঁ, ভাইয়ের সাথে যখন কথা বললো, একাধিকবার অফার করছে যে হ্যাঁ সরকার গঠন করেন। উনি বলছে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেন, নির্বাচন দেন, জনগণ ভোট দিলে যারা ভোট দিবে সে ঘটনা। তার মানে সে যে 18 বছর ধরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করতেছে, জনগণের মূল্য দিছে, নইলে তো ন্যারেটিভ যেভাবে তৈরি হয়েছিল ইলেকশনের আগে, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা তো একটা কানাও দেখেন নেই। বিএনপিকে ঐতিহাসিকভাবে একটা গণ্ড মূর্খ, এবং হলো একটা মানে অব্রাহ্মণদের দল, অচ্ছুতদের দল, এইভাবে যে রাখা হয়েছে আওয়ামী লীগ বিএনপির বাইনারির এই সোসাইটিতে, ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী কালচারাল পলিটিক্সে, সেখানে বিএনপি করাটাই হলো মজলুমের পক্ষে থাকা একজন ইন্টেলেকচুয়াল হিসাবে আমার। হ্যাঁ, কিন্তু এখানে কথা হইলো যে কোনো লোক যদি কবি, সাহিত্যিক এবং একই সাথে বিএনপি নিজেকে দাবি করে, সেই লোকটা টাউট, সে হবে বাংলাদেশপন্থী। আমার কিন্তু আমি বিএনপি কোন সেন্সে, বাংলাদেশপন্থী যেই সেন্সে, বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার বিরোধ আছে, এবং একজন ইন্টেলেকচুয়াল হিসেবে বিএনপি করা যায়, অন্য দল করা যায় না। কেননা বিএনপি করেও বিএনপির সমালোচনা করা যায়, বিএনপির অনেক পজিশনের বিরুদ্ধে যাওয়া যায়। আওয়ামী লীগ জামাত করলে এই জিনিস করা যায় না। জামাত ভুল করলেও এটাকে সঠিক বলতে হবে, আওয়ামী লীগ ভুল করলেও নেত্রী মহান বলতে হবে। কিন্তু বিএনপি বিএনপি এমন একটা দল, এই যে আমাকে করা বিএনপি বলা হচ্ছে, আবার আমি করা বিএনপির সমালোচনাও করি। 1000 পয়েন্ট আছে যেগুলো বিএনপি সমালোচনা করি, আমার সাথে ডিসএগ্রিমেন্ট আছে। হ্যাঁ, এটা নিয়ে আবার বিএনপির অন্য গ্রুপ আমার প্রতি ক্ষুব্ধ হয়, আবার কিছু লোক আমাকে পছন্দও করে যারা আমার মতের সাথে একমত হয়। ফলে এই যে আরেকটা হলো যে বিএনপি সাজা খুব সহজ, এখন তো বিএনপি সাজার একটা মৌসুম, জোয়ার শুরু হয়েছে। তো ফলে সেই দিক থেকে আরেকটা হলো যে বিএনপি আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক পলিসি এগুলোর সাথে আমার সরাসরি ইনভলভমেন্ট ছিল। যে বিরোধী দল যেটা রয়েছে, স্বভাবতই আপনি বেশ সমালোচক জামাতের, কিন্তু আজকের এই পডকাস্টে আপনি জামাতের কিছু প্রশংসার দিক বলবেন কিনা, যেটা ভালো হিসাবে ট্রিট করা যায়, বা তাদের প্রতি কোনো পরামর্শ আপনার রয়েছে কিনা? না, 5 তারিখের পরে সবচেয়ে চ্যালেঞ্জে পড়ছে জামাতের রাজনীতিটা, কারণ হলো এখানে একটা মতাদর্শপন্থী ক্যাডার ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। সেটা মুক্তিযুদ্ধের চেতনার নামে করলে যেরকম মানুষ পছন্দ করে নাই, একইভাবে মুসলিম সেন্টিমেন্টের নামে করলেও মানুষ পছন্দ করবে না। ফলে 5 তারিখের পর একটা সুবর্ণ সুযোগ জামাতের কাছে আসছে যে সে তার রাজনীতিটাকে রিডিফাইন করবে কিনা, এটা তাদের ব্যাপার। যদি রিডিফাইন করতে পারে, ডেফিনেটলি তাদের রাজনীতির ক্ষেত্রে মানুষের হয়তো আগ্রহ তৈরি হবে। এটা একটা। এবং 71-এর প্রশ্ন, যেভাবে জামাত তাদেরকে ভিকটিম বানাইছে, এটার প্রতিবাদ আমরা করছি 13 সাল থেকে, সেইটাকে তারা মানে ওই ভিকটিমহুডের রাজনীতিটা তারা করছে, বেনিফিটটা তারা নিচ্ছে, কিন্তু তারা রিয়েলি যে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি ছিল, রিয়েলি যে 71-এ গণহত্যা হয়েছে, হ্যাঁ, রিয়েলি তাদের পজিশনের কারণে যে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে অ্যাকনোলেজ করে নতুন করে ন্যাশনাল পলিটিক্সে নিজেকে করা। জামাত এখন একটা সোশিও পলিটিক্যাল পার্টি, ইটস নট ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। সো ন্যাশনাল পলিটিক্স ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। সো ন্যাশনাল পলিটিক্সে তার এন্ট্রিটা নেওয়ার জন্য তার পলিটিক্যাল কোর্সটাকে রিথিঙ্ক করতে হবে। এটা হলো আমার দিক থেকে পরামর্শ। আরেকটা হলো 5 তারিখের পরে আমি জামাতের কট্টর সমালোচক কোন অর্থে, আমি জামাতকে তো এঙ্গেজ করতে চাইছি। সমালোচনার কালচার তো আওয়ামী লীগ আমাদেরকে রাখে নাই। আওয়ামী লীগের সমালোচনা করার দায় আমার কি পরিণত হয়েছে এটা তোমরা ভালো করেই জানো, আমাদেরকে তোমরা লম্বা সময় ধরে চিনো। সো কিন্তু জামাত তো আমাকে এঙ্গেজ করবে আমার সাথে। আমি যখন জামাতের একটা সমালোচনা করছি, তার কাজ কি? আমার সাথে এঙ্গেজ করার মধ্যে দিয়ে একটা ক্রিটিক্যাল ইন্টিমেসির মধ্যে আসা, ক্রিটিক্যাল একটা সম্পর্কের মধ্যে আসা। কিন্তু তা না করে ও যখন আওয়ামী লীগ যেভাবে আমাকে পার্সোনালি ভিলিফাই করছে, পার্সোনালি আমাকে রাজাকার জঙ্গি হিসাবে ট্যাগ দিয়ে যেরকম ইয়ে করে, একইভাবে আমাকে বিএনপির দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। বিএনপির দালাল হওয়ার তো কিছু নেই। জামাত তালিকে আবহাওয়া রাজ্যা কি জামাতের দালাল? ব্যারিস্টার ফুয়াদ কি জামাতের দালাল? আরও শত শত নিরপেক্ষ শিব্বির আহমেদেরকে জামাতের দালাল বলা হয়? কাউকে তো জামাতের দালাল বলা হয় না। কিন্তু আমি বিএনপি গুলো, এইটা আওয়ামী ন্যারেটিভ।
এই আওয়ামী ন্যারেটিভটা তারা আমার ক্ষেত্রে প্লে করতেছে জাস্ট তাদের সমালোচনা করার জন্য। এটা তো করা উচিত না, কারণ জামাত ক্যান নট সার্ভাইভ উইদাউট বিএনপি। এই বাণী তো আমি বহু আগে দিছি। এখানে পলিটিক্যাল পার্থক্য থাকতে পারে বিএনপি জামাতের, কিন্তু কালচারাল প্রশ্নে বিএনপি যেহেতু এখনও পর্যন্ত অশিক্ষিত, কালচারাল পলিটিক্সটা বুঝে না, সেক্ষেত্রে জামাত খানিকটা বুঝে, কিন্তু জামাত বুঝে এটা আবার আওয়ামী কাঠামোতে প্লে করে। সে গুপ্তভাবে প্রথম আলো ডেইলি স্টারে থাকাকে গৌরবের মনে করে, হ্যাঁ, সে প্রতিষ্ঠান পূজা করে, কিন্তু তারপর খানিকটা বুঝে সে। তো ফলে এখানে যে বাঙালি জাতীয়তাবাদী ভারতীয় আগ্রাসনবাদী যে সাংস্কৃতিক পাটাতন, এটাকে ডিসমেন্টাল করার জন্য যে কালচারাল অ্যালাইটা দরকার, সে অ্যালাইয়ের তো গুরুত্বপূর্ণ লোক তো খুব বেশি নাই, আমরা কয়েকজনই আছি। তো ফলে আপনি আমার সাথে কোন লেভেলে এঙ্গেজ হবেন, কোন লেভেলের এনিমিটি করবেন, এই আটটাই তো আপনি জানেন না। না জেনে আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি তো আপনার ভ্যালিডেশন চাই না। জামাত যদি আমাকে নিয়ে পরিসংখ্যান আমার এক ছোটো ভাই বাইর করে দিছে, 1 লক্ষের উপর ফটোকার্ড ছাড়া হয়েছে, হ্যাঁ, মাসে। এটা তো আপনি যে করে, এতে করে কি আমার ভ্যালিডেশন নষ্ট হয়েছে সোসাইটিতে? 1 লক্ষ কেন, 1,000 কোটিও যদি আপনি ছাড়েন নষ্ট হবে না। কেন হবে না? কারণ আমি রিয়েল সোসাইটিতে এঙ্গেজ, এবং আমাকে এবং বিএনপি যদি আমাকে মানে বিএনপি আমাকে অনেক কিছু অফার করছে। এমন তো প্রথম কী ছিল, যে আমাকে একটা পদ দিলেই ঠান্ডা হয়ে যাবো, তাই না? বিএনপি আমাকে সমস্ত রকম পদ, কী চাই আমি, আমার জন্য সবই অফার করা হয়েছে। আমি বলছি আমার যেটা কাজ এটা আমি করতেছি। আমার কাজ কি, যে রাইটার থিঙ্কার হিসেবে কথা বলা, অপিনিয়ন তৈরি করা, সোসাইটিকে ক্রিটিক্যালি এঙ্গেজ করা, ক্রিটিক্যাল থিঙ্কিং সোসাইটিকে বাড়ানো। সেটা হলো এখন মানে কাম টু দ্য ব্রাইট আপনার পয়েন্ট, যে জামাতের সমালোচনা করাটা তো আমার চাকরি না, পেশা না, পলিটিক্যাল এক্সারসাইজের পার্ট হইতে পারে। কিন্তু জামাত যেখানে সমালোচনা করার দরকার নেই সেখানেও আমি সমালোচনা করবো, বা একটা অ্যাবসোলিউট এনিমিটি চর্চা করবো, এটা না। কারণ 5 তারিখের পরে 100% বিরোধিতার রাজনীতি এমনিতেই নাই হয়ে গেছে। ফলে আমি জামাতের অ্যাবসোলিউট এনিমি, হ্যাঁ, বা আবার বিএনপির অ্যাবসোলিউট বন্ধু, ব্যাপারটা এরকম না। জামাতের ডেফিনেটলি অনেক ভালো গুণ আছে। জামাতের সবচেয়ে ভালো গুণ হইল তারা অনেক লম্বা সময় ধরে প্ল্যান করে, হুটহাট চায় না। তারা কি ক্ষমতায় আসার জন্য কোনো প্ল্যান করছে এখন পর্যন্ত, আপনি জানেন? হ্যাঁ, তো জামাত ক্ষমতায় আসার ব্যাপারটা এরকম আগাম বলা যায় না, যে আমরা যেরকম বলতে পারি না কিয়ামত কবে হবে, কিন্তু আমরা জানি হবে, যারা বিশ্বাসী অন্তত। একইভাবে আর জামাতের যেহেতু ন্যাশনাল হিস্ট্রিতে মিসট্রাস্টের একটা ইস্যু আছে, এটা রিজলভ করলে জামাত ক্ষমতায় আসার ব্যাপারে আরও দ্রুত আশাবাদী হইতে পারে, মানে কংক্রিটলি আশাবাদী হইতে পারে। আরেকটা হলো, ক্ষমতায় আসাটা তেমন গুরুত্বপূর্ণ না, বা এত জরুরিও না, বা ক্ষমতায় আসাটা একমাত্র যদি সফলতার নিয়ামক হয়, তাহলে হাসিনাও ক্ষমতায় আসছিল। গুরুত্বপূর্ণ হলো তার পলিটিক্সটাকে উইন করা, তার পলিটিক্সটাকে মেইন স্ট্রিম করা। যেইটা জামাত যে জায়গায় আমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারে, তার পলিটিক্সটাকে যাতে মেইন স্ট্রিম করে, যাতে এখনও যাতে একটা ছেলে শিবির পরিচয়ে ফাংশন করতে পারে সোসাইটিতে, এটার জন্য তাকে যাতে কোনো রকম, যেটা করে সোসাইটিতে আনকমফোর্ট বা ডিসকমফোর্ট, কালচারাল হীনমন্যতায় ভুগতে না হয়, সে কারণে আমি তার সাথে এঙ্গেজ হইতে গেছিলাম। যে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই ঘোষণা দিয়েছে 2023 সালের 27শে জুন। তো ফলে বলতে কি আপনি তাদের সাথে মিটিং সিটিং এই টাইপের এঙ্গেজ না, ক্রিটিক্যাল এঙ্গেজ। আমি যখন সমালোচনা করি, তোমার এই পজিশনটা ভুল, তোমার এটা, তোমার পলিটিক্সটা মেইন স্ট্রিম করো সমাজে, তুমি ন্যাশনাল পলিটিক্যাল ফোর্স হয়ে ওঠো, রেদার দেন ক্যাডার ভিত্তিক সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন। সো সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন আরএসএস যেভাবে ফাংশন করে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে নানাভাবে, কিন্তু কীভাবে, ন্যারেটিভ দিয়ে ম্যানুভারিং করে, হিন্দুত্ব ইমোশন ব্যবহার করে। যে লোকটা সেকুলার কিন্তু হিন্দুত্ববাদী না, সেও প্রতারিত হয়ে নরেন্দ্র মোদীর সমর্থন দিয়ে দিছে, হ্যাঁ, নানা রকম ইস্যুতে গিয়ে। তারপরে দেখা গেছে কি পুরা ইন্ডিয়ান অবস্থা, মানে পলিটিক্স সোসাইটি ডিক্লাইনিং। একইভাবে জামাতকে ধরেন কালকে আমরা ক্ষমতা দিয়ে দিলাম, তো জামাত কি করবে আমাদের এখানে, ইকোনমিক্যাল পলিসি কি, তার গ্লোবাল পাওয়ার ডিনামিক্সে সে ফাংশন করবে কিভাবে, তার পলিটিক্যাল পজিশনটা কি? আমেরিকান এম্বাসির সাথে যখন বসবে তখন বলবে আচ্ছা ঠিক আছে আমরা গণতন্ত্রের পক্ষে। মুফতি আমির হামজা ওয়াজ করে বলে হ্যাঁ শরিয়া কায়েম হবে জামাতকে ভোট দিলেই। সো মানুষ ট্রাস্ট করবে কিভাবে? তো ফলে তাকে তো একটা কমপ্লিট কোর্স জনগণকে উপহার দিতে হবে, যে হ্যাঁ আমি ইসলামের এই জিনিসটার মধ্যে ফাংশন করি, এই অর্থে আমি ইসলামিক পার্টি, এই অর্থে আমি ডেমোক্রেটিক পার্টি, বা ইদার আমি ডেমোক্রেটিক অর আমি ইসলামিক পার্টি। তো তাকে তো ওই দুই নৌকায় পা দেওয়ার মতো। ফলে জামাত ক্ষমতায় আসার, সেক্ষেত্রে কি আপনি বলবেন যে জামাতের 2টা উইং হওয়া উচিত, একটা পলিটিক্যাল উইং, একটা ইসলামী সাংগঠনিক উইং? না, জামাতের ক্ষেত্রে মানে জামাতের যে জামাত ইসলাম নামটার যে ন্যাশনাল মেমোরিতে যে অবস্থা 71 পরে, ফলে এটা মেইনস্ট্রিম হওয়াটা ডিফিকাল্ট। হ্যাঁ, জামাতের লোক তো অপরাধী না, 71-এর পরে যারা জন্ম নিচ্ছে ইয়ে করছে অনেকেই অনেক পরিশ্রম, এবং জামাতের আর একটা বড় মানুষ যে সমর্থন করে, কেন সমর্থন করে? ইসলামের জন্য, ইসলামের কারণে। দুনিয়াবী রাজনীতির জন্য যদি হইতো তাহলে তো অনেক ডেমোক্রেটিক পার্টি আছে, সেজন্য তো জামাতকে সমর্থন করা দরকার নেই। যে আমরা একটু অন্য একটা ইস্যুতে আসি। সম্প্রতি সময় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তিনি দিল্লিতে বসে বিভিন্ন পত্রপত্রিকায়
এই ধরনের মানে আওয়াজ তোলার চেষ্টা করছেন যে তিনি শীঘ্রই ফিরবেন এবং নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলতেছেন। বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি ফাঁকা আওয়াজ? তিনি আদৌ ফিরতে আমি পারবেন এটা নাকি নিয়ে কথা বলছি অলরেডি। এটা ৪টা-৫টা অ্যাঙ্গেল থেকে আমি কথা বলি। ১ম কথা হইলো শেখ হাসিনা যখন কোনো কথা বলে এটা এসেনশিয়ালি মিথ্যা কথা, এটা ধইরা নিতে হবে। যদি কোনো লোক এইভাবে ধইরা শেখ হাসিনার কথা না রিড করে বুঝতে হবে সে রাজনীতি বুঝে না। কারণ যেখানে দরকার নাই সেখানেও হাসিনা ২ টা মিছা কথা বলে। এটা হলো হাসিনার ক্যারেক্টার। তো সেখানে তার দেশে ফেরার মতো একটা জরুরি রাজনৈতিক প্রসঙ্গে সে সত্য কথা বলবে, এটা বিশ্বাস যে করবে সে রাজনীতি বুঝে না, ১ নাম্বার। তার মানে এই কথাটা মিথ্যা কথা, এটা দিয়ে আমাদের আলোচনা শুরু করতে হবে ১ম কথা। আর ২ নাম্বার কথা হলো হাসিনা ফিরুক, এটা আওয়ামী লীগের লোকজন চায় না। কারণ ইলেকশনের পরে এখানে একটা পোস্ট আওয়ামী এরার মধ্যে আছে। আওয়ামী লীগের লোক দাঁড়িপাল্লা ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা একটা রিকনসিলিয়েশনের মধ্যে ঢুকে গেছে সোসাইটিতে অলরেডি। তো ফলে এবং তার যে বিপুল সাধারণ ইনোসেন্ট নেতা কর্মীদের সাথে তারা সে যে প্রতারণা করে চোর বাটপারগুলো নিয়ে পালাইলো, ক্রিমিনালগুলো নিয়ে পালাইলো, ফলে এই বিপুল ক্ষতিগ্রস্ত প্রতারিত মানুষ হাসিনাকে আওয়ামী লীগের রাজনীতির জন্য ক্ষতিকর মনে করে। ২ নাম্বার। ৩ নাম্বার হলো হাসিনা এখানে যদি আসে সেটা তার ইচ্ছায় বা আওয়ামী লীগের প্রয়োজনে বা আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করার প্রয়োজনে আসবে না। আসবে একটা ভারতের অ্যাসেট হিসাবে। এবং ভারতের ব্যাপারে এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফয়সালা হয়ে গেছে। ঐতিহাসিক ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরবে কিনা? হাসিনা ধরেন গন কেস আপনি যেটা বললেন, তাতে বাংলাদেশে আওয়ামী লীগ আগামী আর দিনের ফিরবে? রাজনীতি ২০২৩ সালের সাথে আমি জুনে যেটা বললাম যে আগামী দিনের পলিটিক্স বলছিলাম। আমি তখন সমাজবিজ্ঞানের নগণ্য ছাত্র হিসেবে দেখতে পাচ্ছিলাম যে আগামী দিনে বাংলাদেশ এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর ফিরবে না। নো ওয়ে। কিন্তু এই যে কেন ফিরবে না? ফিরবে না, সাংগঠনিকভাবে ফিরবে না। হাসিনার হাত ধরে ফেরা ইম্পসিবল, অসম্ভব, সম্ভবই না। এমনি সাংগঠনিকভাবে ফিরবে না। কারণ হইলো আওয়ামী লীগের যে ১৫ বছরের এগুলো যদি একটু বাদও রাখি, শুধু জুলাইয়ের যে হত্যাকাণ্ড বা তার যে নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, এটা কি হাসিনা বা কামালের ব্যক্তিগত খায়েশ ছিল? তা তো না। এটা তো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। সমস্ত অঙ্গ সংগঠনকে সশস্ত্রভাবে নামাইতে হয়েছে। ফলে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া ছাড়া এখানে রাজনীতি করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। এবং সংগঠন হিসাবে বিচারের দাবি আমি ছোটবেলা থেকে তুলতেছি। এবং সর্বশেষ সালাউদ্দিন ভাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিন্তু এটা বললেন যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের যে প্রভিশন আইন যেটা ত্রুটি ছিল সেটা সারানো হইছে। এখন বিচারের ব্যবস্থা আছে। বিচার হবে। তো সংগঠন হিসাবে যখন বিচারের মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ, এবং আওয়ামী লীগ এখন যে তরপাচ্ছে এটা কি লুটপাটের টাকার কারণে। এবং যারা লুটপাট করে নিয়ে গেছে তারা কিন্তু এখানে আসবে না। এবং হাসিনা যে বলতেছে আমি নেতাকর্মী সহ আসবো। এটা তো সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেছে আমরা জানি। এখন কি পতিদাহ প্রথা শুরু হবে? হাসিনার হাত ধরে আসবে? আসবে না তো কেউ। কামাল আসবে, কামালের বোমা মারলে আসবে হাসিনার সাথে এসে ফাঁসিতে ঝুলবে। কেউ আসবে না হাসিনার সাথে। যদি পতিদাহ প্রথা থাকতো, হ্যাঁ, তাইলে হাসিনার সাথে সমরণে রাজি হইতো। কেউ রাজি হবে না। ফলে এগুলি ফাঁকা বলি। এমনিতে তো ফলে তাদের আওয়ামী লীগের সাংগঠনিক হিসাবে বিচারের প্রক্রিয়া যখন শুরু হবে তখন আর তার ফেরার কোনো সুযোগ থাকবে না। আরেকটা হইলো এই যে জেনারেশনাল মুভমেন্ট, জেনজি জেনারেশনের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের জনগোষ্ঠীটা কত? সংখ্যাটা কত? মোর দেন হাফ। তো এরা ধরলাম আওয়ামী লীগকে জামাত, বিএনপি এরা আতাত করতে পছন্দ করে, নিয়ে নিবে। কিন্তু এই পোলাপানগুলো নিবে না। যে তার বন্ধুকে পাশে গুলি খেয়ে মারতে দেখছে, ওই ক্রিমিনাল কমিশনার যখন এলাকায় আসবে ও তার উপরে অ্যাটাক করবে। ফলে সমাজে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যাবে। এবং আওয়ামী লীগ যেটা বলছিল ৫ লাখ ১০ লাখ লোক মারা যাবে, সেটা হলো আওয়ামী লীগ যখন এখানে রাজনীতি করার চেষ্টা করা হবে, এই যে ডিউ কোর্স যেটা হয় নাই, এটার জন্য বিএনপি, জামাত এবং বিরোধী দল যারা তারা ধন্যবাদ প্রাপ্য। যে তারা আওয়ামী লীগ নিজেই বলছিল যে ৫ লাখ ১০ লাখ লোক মারা যাবে, এই কারণে আমরা ক্ষমতা ছাড়তেছি না, ভোট চুরি করি, হাবিজাবি করি। তো এটা তো হয় নাই। ফলে এই জিনিসটা হাসিনা ঘটাতে চাচ্ছে। আর হাসিনা তো এখানকার মানুষকে পছন্দ করে না। ফলে এখানে নেতাকর্মী যারা আছে ভালো মতো শান্তিতে, তারা যাতে নিজের জীবনটা ঠিকমতো যাপন করতে না পারে, তাদেরকে নানাভাবে উস্কায়া, হ্যাঁ, আজকে তাদের বিপন্ন করার পথের ফকির বানানোর পদক্ষেপ নিছে হাসিনা। আরেকটা হলো আওয়ামী লীগ ফিরবে না, এটার ১ নাম্বার কারণ, এগুলো যেগুলি বললাম এগুলো হলো পারিপার্শ্বিক সোশ্যোলজিক্যাল পলিটিক্যাল ব্যাখ্যা। ১ নাম্বার কারণ হলো তারেক রহমানের লিডারশিপ। এটা কি আমি বলছি? তারেক রহমানের ডক্ট্রিন, একটা ভ্যালু বেসড লিডারশিপ। হ্যাঁ, এই ডক্ট্রিনের মধ্যে যখন নাগরিক মর্যাদাবোধ ফিরবে, রাষ্ট্রের প্রধান যখন আইন মানবে, যে কোনো ব্যক্তির আইনি সুরক্ষা, নাগরিক মর্যাদাবোধ যখন প্রোটেক্ট থাকবে, তখন আর মানুষ আওয়ামী লীগ করবে না। আপনার কথা থেকে শেখ হাসিনা গন কেস, আওয়ামী লীগও গন কেস। কিন্তু এই যে দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগ এরা যে বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এবং জুলাইয়ের সময় তাদের যে ভূমিকা ছিল, এই সব মিলিয়ে তারা যে হুমকি-দামকি দিচ্ছে, আসলে তারা কিছু এরকম গৃহযুদ্ধ টাইপ বা কোনো সহিংসতা বড় লেভেলে এটা করতে পারবে কিনা? আর এই ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে তাদের, এটার বেসিসে তাদের
জঙ্গি সংগঠন বলা যায় কিনা? ডেফিনেটলি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো জঙ্গি সংগঠন নাই, এটাও তো আমি ছোটবেলার থেকে বলতেছি। কারণ ইসলামী যে জঙ্গি বলা হয়, বাংলাদেশে যদি ইসলামী জঙ্গি থাকতো তাহলে হাসিনার এতগুলো এমপি মন্ত্রী অক্ষত রইল কিভাবে? না জঙ্গি হামলা হইতো না? রিসেন্ট ফ্যানাটিক প্রবণতা এটা জামাতে নাই, ফ্যানাটিক সমর্থক বিএনপিতে নাই, ফ্যানাটিক সমর্থক সব জায়গায় থাকে, কিন্তু সেইটা একটা মেন স্ট্রিম প্রবণতা, গোটা সোসাইটি জঙ্গিবাদ হয়ে গেছে। আর জঙ্গিবাদ প্রবণতা এখানে ইসলাম বিদ্বেষী যে কাঠামো, এবং এখানে যখনই জঙ্গিবাদের জিকির তোলা হবে, এটা কাকে ফ্যাসিলিটেট করবে বাংলাদেশে? এটা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছে কীভাবে? ইসলামোফোবিয়া, বাংলাদেশ বিদ্বেষ, এগুলোই কাজে লাগে। সো এখানে জঙ্গিবাদ আর ওয়ারেন্ট টেররের পলিটিক্স গন কেস আফগানিস্তানের ফয়সালার পরে। সো জঙ্গিবাদী ন্যারেটিভ এখন আর কেউ খায় না। এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এবং যারা এই ধরনের সোকল্ড ইসলাম বিদ্বেষী রাজনীতিকে কালচারালি দীর্ঘদিন ধরে প্যাট্রোনাইজ করছে, তারা এটাকে বিয়ে করতে পারে। কিন্তু আমি বলতেছি ডেফিনেটলি ফ্যানাটিক প্রবণতা। শুভেন্দু অধিকারীর কথা বললেন, তার সাথে কি আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো মিল দেখেন কিনা? না, এতটা নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ হলেও এতটা খারাপ হয়নি। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষ হত্যার রাজনীতিকে প্রভোগ করে না, সে উল্টাপাল্টা কথা বলে, করে, কিন্তু সে মানে মানে শুভেন্দুরা তো একটা গণহত্যার রাজনীতি করে, মানে একটা কি বলবো যে একটা 100% উগ্র ফ্যাসিস্ট ফ্যানাটিক রাজনীতি করে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে এই রাজনীতি করে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতি না করতে পারার কারণে যে ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে সেগুলো নিয়ে আলাপ হইতে পারে, হ্যাঁ, কিন্তু এরকম না। সো যাই হোক, আরেকটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের আমি অনেক সমালোচনা করি, প্রতিবাদ জানি, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ সংগঠক। কিন্তু প্রত্যেক সময় একটা আলাপ নতুন করে আবার উঠছে যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান আসলে বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন। হিস্ট্রির জায়গা থেকে বা আপনার ডেফিনেটলি স্বায়ত্তশাসন চাওয়াটা কিভাবে দেখতেছেন? এটা তো মানে স্বায়ত্তশাসন চাওয়ার মধ্যে কোনো, শেখ মুজিব ২৫ তারিখের আগ পর্যন্ত মহান নেতা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন নাকে তেল দিয়ে আসে তাজউদ্দিনের ঘুমাইতে বললে পাকিস্তানে চলে গেল, তারপরের থেকে মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিবের কোনো সম্পর্ক নেই। তারপরের থেকে, নাকে তেল দেওয়ার পরের থেকে এগুলো মানে এখন ৭১-এর ইতিহাসটার একটা গবেষণা আমাদের করতে হবে, সেটা হলো যে শহীদদের তালিকা এবং ওই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় আওয়ামী লীগের নেতা। স্বাধীনতাটা মানে মূল ৪৭ থেকে ধরা হবে কিনা, যে সেখান থেকে আমাদের দেখেন, হিস্ট্রি ইজ নাথিং বাট এ পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম। ইতিহাসে সন তারিখ ৪৭ অমুক তমুক, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক আলাপ হবে। ৪৭ বড় ইভেন্ট, ৭১ আমাদের ন্যাশন জাতিরাষ্ট্র গঠনের সবচেয়ে বড় ইভেন্ট, ৯০ ইভেন্ট, ২৪ ইভেন্ট, ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেক ইভেন্ট থাকে, হ্যাঁ। সো সেই ইভেন্টগুলোকে আমরা ইতিহাস মনে করি, ইভেন্ট ইতিহাস না। ইতিহাস হলো আইডিয়ার ইতিহাস। আমরা কোন আইডিয়াতে বিলং করি, সেই জায়গায় সমস্যাটা হচ্ছে। আমাদের ইতিহাস নিয়ে তর্কটা হইলো আমরা যার যার রাজনৈতিক প্রকল্পকে আইডিয়ালাইজ করার জন্য বিভিন্ন ইভেন্টগুলোকে নিজেদের মতো করে ন্যারেট করি, বয়ান করি, ব্যাখ্যা করি, যার জন্য ৭১ কলঙ্কের শেষ ৪৭-এ চলে যায়। সে স্বাধীনতা চেয়েছিল না স্বায়ত্তশাসনের? স্বায়ত্তশাসন চাওয়াটাই স্বাভাবিক না, কারণ পাকিস্তান আন্দোলনের লোক তো শেখ মুজিব, এবং পাকিস্তান ভেঙে ফেলার কারণে তাজউদ্দিন আহমেদকে বকাবকি করে নাই, সে তো স্বায়ত্তশাসনই চাবে। আরেকটা হলো যে স্বায়ত্তশাসন চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় নাই। স্বায়ত্তশাসন মানে তারা বললাম পাকিস্তান আন্দোলনের যে জেনারেশন, তার তো অনেক কষ্ট করে পাকিস্তান অর্জন করতে হয়েছে, সেটা একটা লম্বা ইতিহাস আছে। ফলে শেখ মুজিবকে এখানে যেভাবে বাঙালি জাতির জনক বা জাতিরাষ্ট্রের আইকন বানানো হয়, এইটার যে একটা ফেইল্ড প্রজেক্ট, তারা ক্ষমতা নিয়েই তো সেটার প্রমাণ দিচ্ছে। ক্ষমতা নিয়ে সে ফেল করলো কেন? জিয়া রহমানের মতে ওই ডায়েরিগুলো যদি পড়েন আপনি, যুদ্ধের সময় থেকে কোথায় পাকিস্তানের থেকে আমরা আলাদা, কোথায় আমাদেরকে তারা বঞ্চিত করছে, তার পুরা লেখালেখির মধ্যে কোথায় আমাদের এই স্বাতন্ত্র্য, এই যেটাকে বলে যে আমাদের যে জাতিগত বৈশিষ্ট্য, এটার আলোকে কিভাবে আমাদের আলাদাভাবে একটা রাষ্ট্র, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব, সেই প্ল্যানগুলো যুদ্ধের ময়দানেই সে তো করতেছে। মানে নানাভাবে হিস্ট্রিতে তো দেখা যায় বাংলাদেশের স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে শেখ মুজিবুর রহমান, কোনো সন্দেহ নাই। সেটা ২৫ তারিখের আগ পর্যন্ত, মানে তারও আগ পর্যন্ত। এখানে যদি জাতির পিতা হয় শেখ মুজিব হয়, তাহলে জাতির দাদা ভাসানী কোথায়? ভাসানী দাদা ছাড়া পুত্র হয়, পিতা হয়, তা দাদারে মাইরা দিয়ে পিতার পূজা শুরু করছে, তার মানে ধান্দা খারাপ ছিল, এটা বুঝাইতে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার কোর পুরুষ যেটাকে মানে কোর আদর্শ পুরুষ, বা যেটাকে বলে স্পিরিচুয়াল ফাদার লিডার, বাংলার ভাসানী। ৬৯-এর গণ অভ্যুত্থান না হইলে কি ৭১ হয়? তো ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রধান ক্যারেক্টার তো মাওলানা ভাসানী। কোথায়? ভাসানীকে ইরেজ করে দেওয়া হয়েছে, ভাসানীকে এখানে মিসআন্ডারস্টুড করা হয়েছে, ভাসানীকে আবার কেউ কেউ ভারতের দালাল বানানোর চেষ্টা করছে। ভাসানী এখানে রাজনীতি গইরা তোলার
চর্চাটা করছে, ক্ষমতার রাজনীতি করে না। ক্ষমতার রাজনীতি করলে ভাসানী কি কেউ ক্ষমতা থেকে নামাইতে পারতো না। আজকের এই বাস্তবতায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের প্রতি আপনার কোনো নসিহত আছে কিনা বা কি নসিহত আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক এবং যারা এখানে অপরাধ করছে সেটা যেই প্ররোচনাই করুক, হত্যার মতো অপরাধ করলে সেই মানুষের আর কোনো হিউম্যান এজেন্সি থাকে না। জঘন্য অপরাধ, যে কোনো পাপই যদি আপনি সজ্ঞানে অপরাধ করেন তাহলে আপনার মোরাল যে হাইট এটা কলাপস করে। সেখানে এরকম একটা স্বজাতির উপর অস্ত্র তুলে নেওয়া, হত্যা করার পরে সেটা থাকে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করেন, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনার পলিটিক্স করেন। পলিটিক্স এবং আওয়ামী লীগ এক জিনিস না। আপনার পলিটিক্সে ফেরেন, বাংলাদেশ গঠনের আমাদের জাতি গঠন লাগবে, আমরা ওই বিভক্তির মধ্যে আর যেতে চাই না। আপনারা সন্ত্রাসের পথ বা আওয়ামী লীগের এই ট্র্যাপ, হাসিনার এই সমস্ত মিথ্যা, এগুলো আর বিশ্বাস করেন না। আপনারা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ফিরেন। আপনারা যে যার মতো করে রাজনীতি করেন, নতুন দল গড়ে তোলেন, বা যে দলগুলো আছে ওগুলোর সাথে সঙ্গে। আর এত লোকের রাজনীতি করতে হবে কেন? রাজনীতি করা হলো সবচেয়ে ডিফিকাল্ট পেশা। জাতীয় পার্টি কি আর মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলাদেশে ফিরতে পারবে কি? জাতীয় পার্টিকে ওই 90-এর গণঅভ্যুত্থানের পরে এটা ফেরানো হয়েছিল ইন্ডিয়ান ফর্মুলা অনুযায়ী। দ্যাট ওয়াজ এটা গ্রেট মিস্টেক, ন্যাশনাল মিস্টেক। এটা অনেক দেরিতে রিজলভ হইল। এটার মানে এটার তো জানাজা 90 গণঅভ্যুত্থানে হয়ে গেছে। তারপরে এতদিন যে এটা ঠিক আছিল, এটাই জাতিগতভাবে আমাদের দুর্ভাগ্যের কারণ। যে এনসিপি নবগঠিত যে অভ্যুত্থানের পরে যে দলটি গঠিত হলো, নির্বাচনের সময় তারা জামাতের সাথে জোট করেছে। অনেকে বলেন যে এটা ঠিক হয়নি, কিন্তু এর অল্টারনেটিভ ছিল যে তারা বিএনপির সাথে জোট করতো, তাহলে আমাদের যতটুকু আলোচনায় জানা যায় তাহলে অনেক কম সিট পেত। তো এর মতো অবস্থায় আসলে তাদের কি করণীয় ছিল? আসলে কোনো জোটে যাওয়া উচিত ছিল না। আমি যেটা বলছিলাম, আমার সাথে যতবার নাহিদের কথা হয়েছে, বিএনপি এবং জামাত দুইটা, বিএনপি তাকে স্পেস দিতে রাজি ছিল। তারা একটা পলিটিক্যাল ফোর্স, ক্ষমতায় যাওয়া, সিট পাওয়া, কম সিট, বেশি সিট, এই জিনিসগুলো তো শুনতেই অশ্লীল লাগে। এটা গণঅভ্যুত্থানের ফোর্স। সে অ্যালাই করতেছে কি সিটের লোভে, কে বেশি সিট দিবে, কে কম সিট দিবে। তারা রাজনীতি থাকে, সে অ্যালাই করবে তো তার পলিটিক্স উইন করানোর জন্য। তার লজিস্টিক্স নাই বা লজিস্টিক্স তো কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়ে লজিস্টিক্স নিয়ে জন্ম নেয় না। 2 মাসের একটা পার্টি, তার লজিস্টিক্স টিকে থাকার যেই মানে টিকে থাকার কোনো বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন ছিল। আচ্ছা, তারা ওপেনলি কল করতো প্রত্যেক ফ্যামিলিকে যে 100 করে টাকা দেন, সংগঠন চালাবো। কে না দিত? এই সমস্ত ফালতু কথা। আপনার নেগোসিয়েশনের পয়েন্টই যদি হয় যে সিট বেশি যে দিবে তার সাথে যাব, মানুষ তারা বিশ্বাস করবে? তাহলে এরপর অন্য আরেকটা দল আইসা, এটা তো সেই গার্লফ্রেন্ডের মতো, যে বয়ফ্রেন্ডের টাকা বেশি আছে সে তার সাথে চলে যাবে। তারা সত্যিকারে ভালো কেউ বাসবে না। এগুলো তো কোনো পলিটিক্স একটা মোরাল এজেন্সির ব্যাপার। পলিটিক্স ইজ অলওয়েজ, পলিটিক্স একটা পজিশনের ব্যাপার। এটা চিল্লাইয়া 12 বছর ধরে বইলেও তো বোঝাইতে পারলেন না লোকজনরে। আজকের যে এই বাস্তবতা, নবগঠিত বিএনপির যে সরকার, এই সরকারের আপনি স্বাভাবিকভাবে প্রশংসা করেন, কিন্তু যদি সমালোচনা করতে বলা হয়, কিছু সমালোচনা আপনার। এই সরকারের প্রধানতম দুর্বলতা হইল এই সরকার তার প্রায়োরিটি ঠিক করছে, পরিকল্পনা সুন্দর, এক্সিকিউট করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা পড়ছে এবং সেটা দ্রুত রিজলভ করার ক্ষেত্রে সফলতা খুব কম। 1 নাম্বার। 2 নাম্বার হইল বিএনপির যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের মধ্যে হইল যোগ্য এবং অনেস্ট লোক হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা এনশিওর করার ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেশনের কারণে এখানে অনেস্টলি যে লোকগুলো বিএনপির রাজনীতিকে ভালোবাসে, বিএনপির গুরুত্বপূর্ণ লোক কারা, বিএনপির সবচেয়ে শক্তিশালী পোস্ট কিন্তু আমি হোল্ড করি। আমি মানে আমার মতো যারা, তারা, সেটা কি সমর্থক পোস্ট, আমার সমর্থনে ক্ষমতায় আছে। নেতাকর্মীরা কিন্তু গুরুত্বপূর্ণ না বিএনপিতে। বিএনপি অনেক বড় বড় নেতা ছিল, যখন ফালাই দিছে, দল যখন লাথি দিয়ে ফালাই দিয়েছে, আবার নাই হয়ে গেছে। তো ফলে বিএনপিতে গুরুত্বপূর্ণ পোস্ট হলো সমর্থক পোস্ট। সেই সমর্থকরা যেটা আশা করে যে একটা ন্যাশনাল ফিগার হবে, ন্যাশনাল ফিগার মানে যে জবার প্রতি ইনসাফ করবে, যে রুবুবিয়ার দৃষ্টিতে দেখবে যে আমাকে ভোট দিয়েছে, যে আমাকে দেয় না, উভয়ই সমান এবং আনকন্ডিশনালি এই দেশপ্রেমিক এবং রেডিক্যালি অনেস্ট, ওই জিয়া রহমান স্ট্যান্ডার্ড আর কি, সেই রকম লোকগুলোকে এম্পাওয়ার করা। তা না করে সিন্ডিকেট বেসড হওয়ার কারণে এখানে বিএনপির পলিটিক্সটা ফ্লোয়ারিশ করছে না। এটা একটা পার্টি আকারে, ওই যে অনেকে বলে না ক্লাবের মতো ফাংশন করে, কারণ ওই যে বিভিন্ন কোরাম ব্যক্তিগুলো ফাংশন করে। ফলে এইটা হলো বিএনপির একটা বড় রকম দুর্বলতা। এই দুর্বলতার কারণে যেটা হচ্ছে, বিএনপিতে প্রচুর ত্যাগী এবং নির্যাতিত যারা, তারা আরও হতাশ হয়ে যাচ্ছে। বিএনপি তো বেসিক্যালি একটা সন্ন্যাসীদের দল। এই জিনিসগুলোকে কাটায় ওঠার যে অর্গানিক প্রক্রিয়াটা
বিএনপির মধ্যে ছিল, অন্তত জিয়া রহমানের সময় এবং খালেদা জিয়ার সময় খানিকটা প্র্যাকটিস ছিল। এইটা ড্রাস্টিক্যালি কলাপস করছে। এটা শুরু করতে হবে ডেফিনিটলি তারেক রহমানকে, পার্টিকে তার রিভাইভ করতে হবে। বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সরকার বিএনপি ক্ষমতায়, আর পার্টি কোথায়? এই ধাক্কাধাক্কির মধ্যে তো একটা আত্মসম্মানের লোক যাবে না। ফলে তারে বাসার থেকে ধইরা আনা, তাকে হাতে পায়ে ধইরা আনা, রিকোয়েস্ট করে দায়িত্ব দিয়ে বসানোর যে প্রক্রিয়াটা, এটা বিএনপির মধ্যে নাই। যেই কারণে যে লোকগুলো অথর্ব শুধু না, অযোগ্য শুধু না, মানে বিএনপির রাজনীতির ধারে কাছে নাই, তারা বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছে। আপনি তো জবান পত্রিকার সম্পাদক। জবান পত্রিকার আয়ের উৎস কি বা কিভাবে চলছে এটা কি বলা যাবে? জবান পত্রিকা দীর্ঘদিন মানুষের চাঁদায় চলছে এতদিন, আর হাসিনা তো বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে হচ্ছে, এখন এটা আমরা বিজনেস প্রতিষ্ঠান যেভাবে ফাংশন করে কর্পোরেট, আমরা ওইভাবে আনার চেষ্টা করছি। কিছু ব্যবসায়ী আমরা এটা লিমিটেড ফর্মে আনার চেষ্টা করছি এবং এটা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে। এটা ওইরকম কোনো আয় না, এটা বেসিক্যালি চাঁদা নির্ভর চলে, আর ওরকম খুব বেশি খরচও না। এখন আমি একটা দৈনিক পত্রিকা যেভাবে আসে বা একটা বড় মিডিয়া যেভাবে আসে, ওইভাবে আনার একটা প্ল্যান আমার আছে, কিন্তু ওই জন্য ওই যে আয় এবং ভালো ইনভেস্টর পাইতে হবে, সেটার আমি চেষ্টা করছি। আপনাকে হেল্প করতেছে কিনা এই ব্যাপারে? আমি বিএনপির কাছ থেকে কোনো হেল্প নিতে চাই না, প্রথম কথা, এবং বিএনপির পত্রিকা করতে চাই না। আচ্ছা। আমি সাংবাদিক হিসেবে খুবই প্রফেশনাল সাংবাদিক। বিএনপি আমার পলিটিক্যাল এজেন্সি, আমি ভোট হয়তো বিএনপিকে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু সাংবাদিকতা বিএনপি। ওই যে বললাম যে বিএনপির বুদ্ধিজীবী, বিএনপি সাংবাদিক, সে বিএনপি সবচেয়ে বড় শত্রু, এবং টাউট। আমি ওই জিনিসটা করতে চাই না, ফলে বিএনপি দিলেও আমি নিব না। ধন্যবাদ রনি ভাই। আমাদের মূল মানে পডকাস্টের মূল পর্ব শেষ। এ পর্যায়ে আমাদের ছোট ছোট 3টা সেগমেন্ট আছে। প্রথম হলো T20 সেশন। এখানে কারো নাম বা টপিক বললে আপনি জাস্ট 10 সেকেন্ডে একটু মানে এক কথায় উত্তর দিবেন আর কি। আমি শুরু করছি। খালেদা জিয়া। বাংলাদেশে বেগম রোকেয়ার পরে সবচেয়ে মহিয়সী নারী। মতিউর রহমান নিজামী। পার্সোনালি প্রচণ্ড কর্মঠ, ডেডিকেটেড। ৭১-এ তার ভূমিকার জন্য লোকজন ক্ষুব্ধ, বিরক্ত, বাট কাজের দিক থেকে সে যেভাবে মন্ত্রণালয় চালাইছে, এটা অনেকের জন্য অনুপ্রেরণার, বা অনেকের জন্য অনেকে খুব প্রশংসা করে এটা। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বাই নেচার ম্যাড, এবং আমেরিকান সোসাইটি যে আসলে ওমেনদের কিভাবে দেখে, তার একটা প্রমাণ হলো, তারা ওই সময় আমি আমেরিকাতে ছিলাম ইনফ্যাক্ট ইলেকশনের সময়, তারা শুধু একটা নারীকে প্রেসিডেন্ট বানাবে না দেখেই ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটা অস্থির লক্ষ্যে তারা প্রেসিডেন্ট বানাইছে। নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পই সেদিন বসে বলছে, লোকটা দেখতে ফেরেস্তা মনে হলো, কিন্তু আসলে কিলার। সেই ভিডিও তো আমরা দেখছি ভাইরাল। মির্জা আব্বাস। মির্জা আব্বাসদের পলিটিক্যাল মানে হিরোইজম, এবং ওই আওয়ামী লীগের বিরুদ্ধে মাসেল পাওয়ার বেস যে পলিটিক্সের একটা অধ্যায়, একটা ইতিহাস, এবং পরবর্তী সময়ে পলিটিক্স যেভাবে চেঞ্জ হয়েছে, এটার সাথে কোপ আপ করা, করা, সেগুলোর ঘাটতি আছে, এবং সমালোচনাও আছে। বাট তারা আসলে একটা, কি বলবো, যে একটা পলিটিক্যাল অধ্যায় আর কি, এবং তার সমালোচনাও যেরকম আছে প্রচুর, অনেক গুণগ্রাহীও আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, এবং সে পলিটিক্সটাকে একটা খুবই পারফরমেটিভ জায়গায় নিয়ে গেছে। যেমন ধরেন, সে প্রচুর গালাগালি করবে, এই করবে, উল্টোপাল্টা কথা বলবে যার বিরুদ্ধে, আবার রাতে ফোন দিয়ে বলবো যে আসতেছি খাইতে, খাইতে চলে যাচ্ছে, এরকম ব্যাপার আছে। মানে খুবই ট্রেডিশনাল পলিটিক্যাল যে পারফরমেন্স, সেইটার একটা ভালো, এই প্রজন্মের একজন ভালো প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি। মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা এক বুক হতাশা এবং জাতিগত অপচয়। মানে একটা মানুষ এত জনপ্রিয়, এত আশা ভরসা, এত আদর্শের মানে তাকে সবাই ফলো করে, এরকম একটা জায়গায় থাকার পরেও যে পৌঁছতে পারে জাস্ট সত্যকে বাইপাস করে নিজের সুবিধার জন্য, মিথ্যার সাথে আতাত করার জন্য, ক্ষমতার সাথে আতাত করার জন্য, আনহোলি পাওয়ারকে গ্রাফস করার জন্য, যে কতটা মানে জীবদ্দশায় যে রিলেভেন্ট হইতে পারে মানুষ, তার একটা বড় উদাহরণ মাশরাফি বিন মুর্তজা। নুরুল হক নূর ওরফে ভিপি নূর। নুরুল হক নূর একটা পলিটিক্যাল ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা বাংলাদেশের সাধারণ ঘরের থেকে স্ট্রাগল করে করে একটা এই পর্যন্ত আসার যে একটা উদাহরণ। মানুষ তো ধরেন মনে করতো যে পলিটিক্স করে পলিটিক্যাল ফ্যামিলির লোকজন বা লিগেসি ফ্যামিলির থেকে আসবে, তার বাইরে রিয়েলি পলিটিক্স করে 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 আজকে এই জায়গায় আসার একটা উদাহরণ ডেফিনেটলি নুরুল হক নূর। ছাত্র শিবির। ছাত্র শিবির ইজ এ ভেরি, সবাই যেটা বলা হয় খুবই অর্গানাইজড, ডেডিকেটেড, মেধাবী। আমার কাছে এটা মনে হয় না। মেধা একটা ওভাররেটেড ব্যাপার। এটাকে একটা থিওরি আছে স্যান্ডালের, টেইরানি অফ মেরিটোক্রেসি।
মেধাবী বলে কোনো ব্যাপার নেই। এই ক্যাপিটালিস্ট প্রতিযোগিতা শিক্ষায় আমার গুরু নাসিম লস্কর বলতো সবগুলো গাদা সেরা দিলে একটা ফার্স্ট হয়। ফলে উইজডম, ভালো রেজাল্ট, ডিগ্রি এগুলোর মধ্যে পার্থক্য আছে। সো নিজেদেরকে অতি মেধাবী মনে করা এটা হীনমন্যতার জন্ম দেয়। আপনি যখন মনে করছেন নিজেকে অতি মেধাবী, কিন্তু আপনি যখন দেখবেন যে রিয়েলি ন্যাশনালি আপনি আনকমফোর্টেবল ফোর্স, তখন আপনি নিজে বড় হয়েছেন নিজেকে উচ্চ মনে করে, কিন্তু সোসাইটিতে আপনি যখন যাচ্ছেন আনএক্সেপ্টেবল হচ্ছেন। ফলে এইটার যে একটা ডেলিমা, এই ডেলিমা আপনাকে ইনফিরিয়র করে তোলে, যেটা শিবিরের স্ট্রাকচার এবং তার ন্যাশনাল পলিটিক্সের তার যে গ্যাপ বা ঘাটতি, এটা একটা সমস্যা তৈরি করছে। জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান ঐতিহাসিক ভূমিকা পালন করছে এবং সেনাবাহিনীর ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আচ্ছা, এই সেশন শেষ হলো। এবার আমাদের ফেভারিট সেশন। আমি বিভিন্ন জিনিসের প্রিয় জিনিসের নাম বলতে বললে আপনি নাম বলবেন। শুরু করছি। প্রিয় খাবার। আমার প্রিয় খাবার হলো পাট শাক, শুকনা পাট শাক, ময়মনসিংহের খাবার। এটা আপনারা চিনবেন কিনা জানি না। হ্যাঁ, টাকি মাছ ভর্তা, মশারির ডাল। প্রিয় মানুষ। আমার প্রিয় মানুষ জ্যাক দেরিদা। প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব আশিস নন্দী। এরকম অনেকেই আছে প্রিয় মানুষ। আমার বন্ধু বান্ধব আছে কয়েকজন, আমার ফ্যামিলির লোকজন আছে কয়েকজন, আমার পরিবারের লোকজন আমার প্রিয়। প্রিয় ভ্রমণের স্থান। আমার গ্রামের বাড়ি, আমার জন্মস্থান। প্রিয় নায়িকা। মৌসুমী ভালো অভিনয় করতো, তবে প্রিয়াঙ্কা চোপড়াকে আমার খুব পছন্দ। শাহরুখ খানের আমি অনেক বড় ফ্যান নায়কদের মধ্যে। আর নায়িকাদের মধ্যে মৌসুমীর এক সময় আর্লি স্টেজের মৌসুমীর অভিনয়, এবং আমার শ্রাবন্তীকে খুব ভালো লাগতো। প্রিয় ফুটবল প্লেয়ার। মাইকেল বালাক, মেসি, এখন মেসি, আগে ছিল বালাক, এখন মেসি। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী। প্রিয় ফল। পেয়ারা। প্রিয় গায়ক। আর প্রিয় গায়ক হইল নুসরাত ফতেহ আলী খান। আর বাংলাদেশে অনেকে আছে, নেন্সি। প্রিয় যানবাহন। আমার প্রিয় যানবাহন রিক্সা। প্রিয় দার্শনিক। জ্যাক দেরিদা, সক্রেটিস। প্রিয় রং। আমার প্রিয় রং সাদা। প্রিয় ফুল। সাদা গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজ। প্রিয় গায়িকা। আমার ইদানিংকার প্রিয় গায়িকাদের মধ্যে আছে হলো যে নুরান সিস্টার। যে এ পর্ব আমাদের শেষ হলো, লাস্ট পর্ব আমাদের। এটা হলো অগ্নি পরীক্ষা সেশন। 2টা অপশন বলা হবে, যে কোনো একটা আপনি চয়েস করবেন। ভারত নাকি পাকিস্তান? দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারপরও কোনো দিকে বায়াসনেস নাই। ওকে। আইসক্রিম নাকি চকলেট? আইসক্রিম। মা নাকি বাবা? ডেফিনেটলি ছেলেরা মা। জাতীয় পার্টি নাকি চরমনাই? অবশ্যই চরমনাই। বন্যা নাকি ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড়। দাদি নাকি নানি? নানি। শ্বশুর নাকি শাশুড়ি? শাশুড়ি। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। সেহরি নাকি ইফতার? ইফতার। ফ্ল্যাট নিবেন নাকি জমি কিনবেন? যদি একই দামে হয় কাছাকাছি, জমি কিনবো। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আজকের প্রিয় অতিথি রেজাউল করিম রনি ভাইকে। সামনের অন্য কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই অপেক্ষায় আজকে বিদায় নিচ্ছি। আমার কথা অন্ধভাবে ফলো করার দরকার নেই, আপনারা ক্রিটিক্যালি নিজেরা চিন্তা করবেন, দেখবেন, হ্যাঁ বুঝবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। সবাইকে কৃতজ্ঞতা লম্বা সময় ধরে আমার আলাপ শোনার জন্য।